আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। সবার আগে দেখতে পাবেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে 5টি সংকটের মুখে আওয়ামী লীগ, দেখুন সংকটগুলো কি কি। এরপর দেখতে পাবেন যে কারণে করোনা সংকটে জবাবদিহিতাহীন স্বেচ্ছাচারে উদ্বিগ্ন টিআইবি, এবং সবশেষে দেখতে পাবেন পরিস্থিতির অবনতি হলে আবারও কঠোর লকডাউনের সম্ভাবনা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজ থেকে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার অর্থনীতিকে সচল রাখার জন্য এই ঝুঁকি নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন সরকার সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত কেন নিল, এই প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। সরকারের একাধিক দায়িত্বশীল মহল মনে করছে যে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন বন্ধ থাকলে তার একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং করোনার ক্ষতির চেয়ে অর্থনৈতিক ক্ষতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই সমস্ত বাস্তবতা বিবেচনা করেই সরকার সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন এই খুলে দেওয়ার সিদ্ধান্তের ফলে সরকার আরও নতুন সংকটে পড়তে পারে। এই নতুন সংকটের ধরন প্রকৃতিকে 5 ভাগে ভাগ করেছেন বিশ্লেষকরা। প্রথম সংকট, জনস্বাস্থ্যের সংকট। করোনা শনাক্ত রোগী এভাবে বাড়তেই থাকলে তাহলে করোনায় মুমূর্ষু রোগীর সংখ্যা বাড়বে, মৃত্যুহার বাড়বে, হাসপাতালগুলোতে জায়গা দেওয়া দুষ্কর হয়ে পড়বে। শুধু করোনা নয়, অন্যান্য চিকিৎসা প্রদানও কঠিন হয়ে পড়বে। ফলে এটা সরকারের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারকে জনস্বাস্থ্যের সংকটে ফেলবে। দ্বিতীয় যেই সংকট, সেটি হলো রাজনৈতিক সংকট। সবকিছু খুলে দেওয়ার ফলে একটি নেতিবাচক মনোভাব এবং এক ধরনের অনাস্থা তৈরি হবে এবং এই সুযোগ কাজে লাগানোর জন্য চেষ্টা করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা সরকার জনবান্ধব নয়, সরকার জনগণের কথা চিন্তা করে না ইত্যাদি কথাবার্তা বলতে শুরু করবে, যা ইতিমধ্যে বিএনপি বলতে শুরু করেছে। ফলে সরকারের উপর একটি রাজনৈতিক চাপ বাড়বে এবং করোনা সংকটের পাশাপাশি এই সংকটও মোকাবেলা করতে হবে সরকারকে। তৃতীয় সংকটটি হলো অর্থনৈতিক সংকট। অর্থনীতিকে সচল রাখার জন্য সরকার সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে সরকার, কারণ করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়, কাজেই ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হবে না। আর এ কারণেই ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ছাঁটাই প্রক্রিয়া শুরু করবে। সীমিত আকারে অফিস আদালত চালু করতে গিয়ে প্রচুর মানুষ কাজ হারাবে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। সাথে সাথে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতে না আসলে বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অর্থনীতির যে গতি সঞ্চারের আশা তা না হয়ে বিপরীত ধারা লক্ষ্য করা যেতে পারে। ফলে সবকিছু খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হিতে বিপরীত হতে পারে বলে অনেকে ধারণা করছেন। চতুর্থ যে সংকট, সেটি হলো বিদেশে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা দেখা দিতে পারে, কারণ করোনা সংকট মোকাবেলার জন্য অন্যান্য দেশগুলো যে পথ এবং পদ্ধতি অনুসরণ করেছে সে পথ এবং পদ্ধতি বাংলাদেশের জন্য না করে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। বিশেষ করে যদি দীর্ঘ সময় করোনা থাকে, তাহলে বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি করার ক্ষেত্রে নিত্য নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে নষ্ট হতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে। পঞ্চম যেই সংকটটি, সেটি হলো সরকারের সমন্বয়ের সংকট। শেষ পর্যন্ত যদি করোনা সংকট বাড়তে থাকে, তাহলে রীতি অনুযায়ী আমলারা দায় নেবে না, একে অন্যকে দোষারোপ করবে, কার কত ব্যর্থতা দোষ ইত্যাদি খোঁজার প্রতিযোগিতা শুরু হবে এবং এর ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে তীব্র সমন্বয়হীনতা দেখা দিবে। এর ফলে সরকারের কাজকর্মের গতি স্লথ হয়ে যাবে, স্ববিরোধী সিদ্ধান্ত সৃষ্টি হবে। এর কারণে নতুন সংকটে পড়তে পারে সরকার। বিশ্লেষকরা মনে করছেন যে খুলে দেওয়ার পর আগামী 7 থেকে 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিষয়গুলো দেখভাল করতে হবে। তাহলে যে উদ্দেশ্যে সরকার সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা সফল হবে। এবার দেখুন যে কারণে করোনা সংকটে জবাবদিহিতাহীন স্বেচ্ছাচারে উদ্বিগ্ন টিআইবি। কোভিড-19 উদ্ভূত সংকটে জর্জরিত জাতির এই ক্রান্তিকালে জবাবদিহিতাহীন স্বেচ্ছাচারের একের পর এক উদাহরণ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে দুর্নীতি প্রতিরোধ এবং আইনের শাসনের স্বার্থে এখনই এই প্রবণতার লাগাম টেনে ধরার জোরালো দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করে সংস্থার পরিচালক আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন শেখ মঞ্জুর ই আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্লিপ্ত দায়হীনতা, গাফিলতি এবং একটি বেসরকারি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বেআইনিভাবে ঋণ সুবিধা আদায়ের জন্য গুলি করার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়তে পারার মতো ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে ব্যবসায়িক দুর্বৃত্তায়ন বলে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলছে, বহুল আলোচিত এই দুই ঘটনার পাশাপাশি আসন্ন বাজেটে পাচারকৃত অর্থসহ কালো টাকাকে বৈধ প্রদানের সুবিধা আরও বিস্তৃত করার যে পরিকল্পনার সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে এমন আশঙ্কা করাটা অমূলক হবে না যে অনৈতিক ব্যবসায়িক চর্চাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে। বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনা করে অবিলম্বে ব্যবসায়িক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্য সহনশীলতা নীতির কঠোর বাস্তবায়নের দাবি জানিয়েছে সংস্থাটি। ইউনাইটেড
সিলেট হাসপাতালের অগ্নিকাণ্ডে 5 জন চিকিৎসাধীন ব্যক্তির প্রাণহানির ঘটনার বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই মর্মান্তিক ঘটনায় বেশ কয়েকটি গুরুতর অভিযোগ সামনে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে আইসোলেশন ইউনিটে আগুন ধরেছিল, যেখানে দাহ্য পদার্থ নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে। অগ্নি নির্বাপন যন্ত্রগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। এছাড়া নিহতরা সবাই লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন দাবি তাদের স্বজন এবং বিশেষজ্ঞরা নাকচ করে দিয়েছেন। মালিকপক্ষের এমন বিভ্রান্তিকর আচরণ এবং কোন প্রকার দায় স্বীকারে ব্যর্থতা অবশ্যই অগ্রহণযোগ্য। এমতাবস্থায় ঘটনার তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তারা যে কোনো ধরনের প্রভাব উপেক্ষা করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেবেন এবং তাতে যদি অপরাধমূলক গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সর্বোচ্চ ক্ষতিপূরণ সহ আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করতে হবে। মুনাফার পাশাপাশি চিকিৎসা সেবার বহতি উদ্যোগ থেকেই এইসব বেসরকারি হাসপাতালগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে, এমনটাই আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু সেবার বিষয়টি কেবল সাইনবোর্ড সর্বস্ব হবে আর ব্যবসায়িক লাভালাভের বিবেচনার কাছে চিকিৎসা প্রার্থী হেরে যাবেন, গাফিলতির কারণে তাদের প্রাণ যাবে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম মূল ভিত্তি আইনের দৃশ্যমান প্রয়োগ। এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সম্প্রতি অবৈধ ঋণ পাইয়ে দিতে একই বেসরকারি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে গুলি করা, একাধিক কর্মকর্তাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে মামলার ঘটনায় তোলপাড় হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে মামলা তারাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় মিথ্যা রোগী সেজে এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়লেন। তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এমন অজুহাতে এখানে দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোভিড-19 সংক্রমণের কারণে বিশ্বজুড়ে আকাশপথে যোগাযোগ কার্যত বন্ধ থাকার পরেও যেরকম অস্বাভাবিক দ্রুততায় পুরো আইনগত প্রক্রিয়া শেষে তাদের দেশ ছাড়ার সুযোগ করে দেয়া হয়েছে এবং এখন সরকারের এক বিভাগ থেকে অন্য বিভাগের উপর যেভাবে দায়িত্ব দিয়ে নিজের দায় এড়িয়ে যেতে চাচ্ছে, তাতে অবৈধ যোগসাজকের আশঙ্কা আরো জোরদার হয়েছে। অনৈতিক ব্যবসায়িক সুবিধা নিয়ে দেশের ব্যাংকিং খাতকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন প্রভাবশালীরা। বরাবরের মতো এবারও যদি তারা সরকারের প্রত্যক্ষ মদদে দায় মুক্তি পেয়ে যান, সেটা হবে দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্য সহনশীলতা নীতির সরাসরি বরখেলাপ। সরকারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করলে দুর্নীতির বিরুদ্ধে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অবস্থান কেবল তার বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিনা এমন আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে টিআইবি। ডক্টর জামান বলেছেন, করোনা সংকটের এই কমাসে আমরা একের পর এক যতগুলো ঘটনা দেখলাম তাতে এই আশঙ্কা একেবারে অমূলক এমনটা দাবি করার মতো অবস্থা নিশ্চিতভাবেই সরকারের নেই। এরই মধ্যে আবার সংবাদ শিরোনাম হয়েছে যে আসন্ন বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ কেবলই দেওয়া হচ্ছে না, বরং পাচারকৃত অর্থসহ এর আওতা আরও বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। দুর্নীতি দমনের ঘোষণা আর দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদকে বৈধতা দেয়া শুধু পরস্পর বিরোধী নয়, বরং অনৈতিক, অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। বছরের পর বছর এই সুবিধা দিয়ে দেশের অর্থনীতির কোনো দৃশ্যমান উপকার হয়নি, উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ হয়নি, অথচ অনৈতিকতা প্রশ্রয় পেয়েছে আর সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। এমন বাস্তবতায় সরকারকে এই আত্মঘাতী পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই দেশের সরকার এখন মুসলিমীয় স্বার্থান্বেষীদের হাতে জিম্মি হয়ে যায়নি। সবশেষে দেখুন, পরিস্থিতির অবনতি হলে আবারও কঠোর লকডাউনের সম্ভাবনা। আজ থেকে সবকিছু খুলে দেওয়ার পর সরকার সবকিছু পর্যবেক্ষণ করবে। যদি দেখা যায় যে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, তাহলে আবার সবকিছু বন্ধ করে দেয়া হবে। তবে এবার ছুটি নয়, সরকার কঠোর লকডাউন করবে, যেখানে মানুষের সব ধরনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বিদায়ী স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, করোনা মোকাবেলা সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ, কমিটির সদস্য অধ্যাপক মাহমুদুল হাসান এবং কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে 10 দফা নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সবকিছু খুলে দিয়েছি, তার মানে এই নয় যে সবকিছু এইভাবে চলতে থাকবে। যদি পরিস্থিতি খারাপ হয়, যদি জনস্বাস্থ্যের জন্য নতুন করে হুমকি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আবার লকডাউন দেয়া হবে এবং সেই ব্যবস্থা সরকার যে কোনো সময় নিতে পারে। তবে প্রধানমন্ত্রী মনে করেন যে আগে যে সাধারণ ছুটি দেয়া হয়েছিল সেই ছুটিতে মানুষ স্বাস্থ্যবিধি মানেনি এবং যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার দরকার ছিল সে ব্যাপারে সচেতনতার যথেষ্ট অভাব ছিল। প্রধানমন্ত্রী এই বৈঠকে 10 দফা নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে। সবকিছু খুলে দেওয়ার পর এই 10 দফা নির্দেশনা প্রতিপালনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। যে 10টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, তার মধ্যে প্রথমটি হল স্বাস্থ্যবিধি মানতেই হবে। যারা বের হবে তাদেরকে অবশ্যই মাস্ক, গ্লোভস পরতে হবে এবং অফিস আদালতগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখতে হবে, সাবান এবং পানি রাখতে হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্যবিধিগুলো দেয়া হয়েছে সেগুলো যেন প্রতিপালিত হয় তা নজরদারির মধ্যে আনতে হবে। দ্বিতীয়টি হল সভা সমাবেশ
সমাবেশ জমায়েত হবে না। এখন কোনো ধরনের সভা সমাবেশ জমায়েত পুনর্মিলনী বা অনেক মানুষ জমায়েত হতে পারে এই ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান করা যাবে না। তৃতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চতুর্থত, অযথা পরীক্ষা নয়। দেখা যাচ্ছে যে করোনা পরীক্ষায় কিছু প্রভাবশালী ব্যক্তিরা অযথা পরীক্ষা করাচ্ছেন এবং এই পরীক্ষার ফলে টেস্টিং কিটের উপর চাপ বাড়ছে। এজন্য যাদের শুধু উপসর্গ আছে শুধু তাদের পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চমত, হাসপাতালের উপর চাপ কমাতে হবে। মৃদু উপসর্গ যাদের আছে তারা যেন হাসপাতালে ভর্তি না হন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বের উন্নত দেশগুলোতে অধিকাংশ রোগী মৃদু উপসর্গের চিকিৎসা বাড়িতেই করছেন। কাজেই জটিল রোগী ছাড়া হাসপাতালে যেন কেউ ভর্তি না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ষষ্ঠত, সচেতনতা বাড়াতে হবে। আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়াতে হবে এবং এই সচেতনতা বাড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সপ্তম যে নির্দেশনা সেটি হলো বেসরকারি হাসপাতালের ব্যবসা বন্ধ করতে হবে। করোনা চিকিৎসা বিনামূল্যে দিচ্ছে সরকার এবং এজন্য বেসরকারি হাসপাতালগুলোতে অর্থ দেয়া হচ্ছে। কাজেই বেসরকারি হাসপাতালগুলো যেন করোনা চিকিৎসার নামে ব্যবসা না করে সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অষ্টম যে নির্দেশনাটি সেটি হলো গণপরিবহন মনিটরিং করতে হবে। গণপরিবহনগুলোর ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি নির্দেশনাগুলো যেন প্রতিপালিত হয় সে ব্যাপারে মনিটরিং করতে হবে। নবম যে নির্দেশনা সেটি হলো গবেষণা বাড়াতে হবে। সামাজিক সংক্রমণ যেভাবে বিস্তৃত হয়েছে সেই বিস্তৃতির প্রেক্ষিতে যে স্থানগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি সেই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দশম নির্দেশনাটি হলো নিয়মিত পরিস্থিতি মনিটরিং করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়মিত করোনা পরিস্থিতি মনিটরিং করতে হবে এবং পরিস্থিতি যখনই অবনতি হবে সঙ্গে সঙ্গে তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে।